2024-এর সেকেন্ড হাফ থেকে যে মার্কেটটা একটু টানাপোড়েন শুরু করেছে, সেটা কিন্তু 2025-এর এই যে একটা উইক ট্রেড হয়েছে তাতেও কিন্তু অব্যাহত আছে। এবং সেই ট্রেড করতে গিয়ে আজকে আমি লিটারালি ফার্স্ট ট্রেড করলাম, মানে বছরের ফার্স্ট ট্রেড ইন্ডিয়ান মার্কেটে। ভালো খুব একটা হয়নি, কিন্তু খুব খারাপ হতে পারতো বা আরও খারাপ হয়তো হতে পারতো। সেখান থেকেই রিস্ক ম্যানেজ করে কিভাবে মিনিমাম লসের মধ্যে জিনিসটাকে রেখেছি, পিএনএলটা, সেটা আপনাদের সামনে পিএনএল বা ট্রেড অ্যানালিসিসটা করে দেখাবো। তার সাথে সাথে আমি কিছু স্টক নিয়ে আলোচনা করব এবং এমন একটা সেক্টর নিয়ে আলোচনা করব যে সেক্টরটা কিন্তু অ্যাটলিস্ট 2025-এর ফার্স্ট হাফে বা ফার্স্ট কোয়ার্টারে একটু প্রমিসিং বলে মনে হচ্ছে। চলুন শুরু করি। ব্যক্তিগতভাবে আমি নিজের পিএনএল বা কাউরি পিএনএল শেয়ার করা আমি পক্ষপাতী নই, কারণ পিএনএল শেয়ার করে মানে আমার পিএনএল নিয়ে আপনারও কিছু হবে না, আমারও কিছু হবে না। আমার লাভ হলেও আপনার কোনো লাভ নেই, তাতে আমার ক্ষতি হলেও লাভ নেই। কিন্তু আমরা লার্নিংটা এখান থেকে কি নিতে পারি সেটা যদি আমরা জানতে পারি তাহলে হয়তো অনেকের কাজে দিতে পারি। শুধু লার্নিংয়ের উপরই আমার ফোকাস করার থাকে। তো সেটা নিয়ে প্রথমে ট্রেডের কথাটা বলে নিই, তারপর একটু মার্কেট নিয়ে আলোচনা করব, তারপর আমি স্টক এবং ওই পার্টিকুলার একটা সেক্টরে যেটা নিয়ে বললাম সেটাই আমি যাব। ভিডিওটা শর্ট রাখারই চেষ্টা করব, একটু লাইক করে দেবেন ভিডিওটাকে প্লিজ। প্রথমেই আমি আমার পজিশনে চলে আসি। দেখুন, আজকে নিফটি বিজে আমি ট্রেড করেছিলাম, মানে পাতি কথা নিফটিতে ট্রেড করেছিলাম। নিফটিতে ট্রেড যদি আপনি কিছু একটা করেন, অপশান নিয়েও কিন্তু ট্রেড করা যায়, এবং আমার চ্যানেলে যারা আপনারা আছেন জানেন আমি প্রিডমিনেন্টলি অপশান ট্রেডার। কিন্তু আজকে স্পেসিফিক্যালি অপশান থেকে আমি বিরত হয়ে নিফটি বিজ বা ইকুইটিতে আমি এসেছি। কেন এসেছি? আমি তো ফিউচারও করতে পারতাম বা অ্যাটলিস্ট অপশান তো করতেই পারতাম। কেন করেছি সেটা আগে বলে নিই। তার আগে এখানে দেখছেন 800 টাকার মতো আজকে লস হয়েছে। 1 লাখ টাকার ক্যাপিটালে মোটামুটি আজকে করেছিলাম ইন্ট্রাডে। 800 টাকা লস, মানে 0.8%। আমাদের পার্সেন্টেজ টার্মসে দেখতে হয়। 0.8% আজকে মার্কেটকে দিয়েছি। এমন কিছু খারাপ নয়, ঠিক আছে। একটু গ্রিন হলে ভালো হতো, এই যা। কিন্তু কিন্তু কি রিস্ক ম্যানেজমেন্টটা হয়েছে তার উপর লক্ষ্য করুন। আমি প্রিডমিনেন্টলি অপশন ট্রেডার হয়েও আজকে নিফটি বিজে কেন ট্রেড করলাম, সেটাই হচ্ছে রিস্কটাকে আমি কম করলাম। কেন? যেহেতু মার্কেট নিজের নিজে যারা ট্রেড করছেন এই কদিনে, একদম আমাকে শিওর করে বলুন তো, এই কদিনের যে মার্কেট চলছে, আমরা কি শিওরভাবে বলতে পারছি নেক্সট 1 ঘন্টায় বাজার কোন দিকে যাবে বা না যাবে? সেই মানে এখানে কোনো শিওরিটি নেই, কিন্তু প্রবাবিলিটিটাও অনেক কমে যাচ্ছে। কারণ মার্কেট ট্রেন্ড লেস হয়ে যাচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে না, বেশিরভাগ সময় ট্রেন্ড লেস হয়ে যাচ্ছে। 15 মিনিট চার্ট আপনাদের সামনে ওপেন আছে আজকের দিনের। দেখুন তো একটু, একটা গ্রিন ক্যান্ডেল, তারপরেই একটা বড় রেড ক্যান্ডেলে দিনের প্রায় লোতে চলে এলো। মনে হলো যেন সব গেল গেল, আবার একটা গ্রিন ক্যান্ডেল, তারপর আবার একটু হয়ে আবার দুটো রেড ক্যান্ডেল, আবার গ্রিন ক্যান্ডেল, আবার রেড ক্যান্ডেল, গ্রিন রেড, যাকে আমি বলি মাঙ্কি মার্কেট বা বারকোড করা হালা গ্রাফ। বারকোড ওই লাল, মানে কালো সাদা করে যে বারকোড হয় তেমনই গ্রিন লাল এরকম বারকোডের খেলা চলছে। তো বারকোড করা হলো আলা চার্টে তো ট্রেড করা যায় না। আর যাই হোক, তাহলে এবার এক্ষেত্রে বলবেন হ্যাঁ তাহলে তো কল বা পুট সেল করে কাজটা করা যেত সুন্দর। আরে বাবা, যখন এরকম চলছে, কে জানে হঠাৎ করে একটা ট্রেন্ড 100-200 পয়েন্টের একটা ক্যান্ডেল চলে এলো, সেটাও তো হতে পারতো। ইন্ট্রাডেতে যখন আমি করছি, যখন আমার ওই স্ট্র্যাটেজিগতভাবে নেই, যে 1 মাসের কোনো স্ট্র্যাটেজি করে যদি স্ট্র্যাঙ্গেল করা হয় সেগুলো আলাদা ব্যাপার। সেটা না করে যখন ইন্ট্রাডে করছি, এখন বলছেন দাদা আপনি ইন্ট্রাডে করছেন, এটা কেন বললেন? দেখুন, আজকে পজিশনটাও কিন্তু এমআইএসেই করা আছে। হ্যাঁ, সেল করেছিলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আজকে আমার ইন্ট্রাডেতেই প্ল্যান ছিল। আজকে যখন আমি স্টুডেন্টদের সাথেও লাইভ মার্কেটে ছিলাম তখনও আমার প্ল্যান ছিল ইন্ট্রাডেতেই। কারণ এই মাসটায় ডোনাল্ড ট্রাম্পও আসছে পাওয়ারে 20 তারিখে, প্লাস একটা বাজেট আছে 1 তারিখে, এবং বাজেটের খেলাটা মোটামুটি 1-2 সপ্তাহ আগে থেকে শুরু হয়ে যায়। এই এই ভোলাটাইল বাজারে কিন্তু অপশান থেকে, অপশান স্ট্র্যাটেজি থেকে একটু বিরত থাকা ভালো বলে আমি মনে করি। এটা আমার পার্সোনাল চয়েস। তো ইন্ট্রাডেতে এরকম তো বলা যাচ্ছে না না যে নেক্সট 1 ঘন্টায় বাজার কি করতে পারে। তার জন্যেই, যেহেতু ট্রেন্ড লেস মার্কেট, এখানে নিচে কমেন্ট করবেন না ও আপনি জানেন না তাই জন্য। আমার জানা না জানা নয়, বাজার
বাজার তো একটা ট্রেন্ড দেখাবে, বা বাজার একটা মানে কি বলে যে আপনার টেকনিক্যাল অ্যানালিসিস যারা করেন, একটা ট্রেন্ড হলে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ মার্কেট উপরের দিকে যাচ্ছে বা নিচের দিকে যাচ্ছে। এর আগের দিন যেমন দেখুন রেড ক্যান্ডেল হয়ে তারপর সেগুলো ফলো আপ হয়েছিল একটু নিচের দিকে ট্রেন্ড, অ্যাটলিস্ট ট্রেডাররা ভালো রোজগার করার সুযোগ ছিল, কিন্তু আজকে তা নয়, কিছুই নয়। আজকে যেহেতু এর গতকাল ডিআইআইরা অনেকটা বাই করেও, কত বাই করলো সেটা একটু দেখে নিই। গতকাল ডিআইআইরা এফআইআইরা যত সেল করেছে তার দ্বিগুণ বাই করেছিল। 2,500 কোটি টাকা, এখানে লোড হতে হয়তো সময় লাগছে, আমি বলে দিচ্ছি। 2,500 কোটি টাকা এফআইআইরা সেল করেছিল, সেখানে 5,000 কোটি টাকার উপরেও ডিআইআইরা বাই করেছিল। তা সত্ত্বেও কালকে বাজার প্রচুর পড়েছিল গতকাল। কেন? যেহেতু এফআইআইরা যেসব স্টকগুলোতে হয়তো যেগুলো ইন্ডেক্সে ওয়েটেজ আছে বেশি সেগুলোতে সেল করেছিল, আর এরা ডিআইআইরা হয়তো এমন কিছু কিনেছিল যেগুলোতে ইন্ডেক্সের একটু লোয়ার অ্যালোকেশন আছে বা লোয়ার ওয়েটেজ আছে, তার জন্যই ব্যাপারটা হয়েছে। তা আজকে মানে গতকাল করে ডিআইআইরা বুঝে গেছে এরকম করে তো মার্কেট সেন্টিমেন্টকে খারাপ মানে ভালো ভালো করা গেল না এই যে গতকালের ডেটা। তাহলে আজকে কিন্তু সেই খেলাটা ঠিক হয়েছে। আজকে এফআইআইরা ডিআইআইরা একদম সমপরিমাণ এবং সমপরিমাণ ওয়েটেজালা স্টকগুলোকেই কেনাবেচা করে মার্কেটকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখলো। আজকেও দেখুন 1,500 কোটি টাকা এফআইআইরা সেল করেছে, ডিআইআইরা সমসাময়িক বাই করেছে, কিন্তু মার্কেট এক জায়গায় দাঁড় করে রাখা হলো প্রথমে যে একটু গ্যাপ আপটা হয়ে, যাতে মার্কেট সেন্টিমেন্টটা ঠিক থাকে যে গতকাল এত পড়েছে আজকে তো আবার দাঁড়িয়ে গেল। এই ব্যাপারগুলোই হচ্ছে, না হলে তো আমি আপনি মিউচুয়াল ফান্ড থেকে রিডিমশন করে নেব, তাই না? অনেকে তাই জন্য মার্কেট সেন্টিমেন্টটাকে বজায় রাখার জন্য কিন্তু অনেক সময় এই ব্যাপারগুলো করা হয়ে থাকে। আপনারা নিচে কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আপনাদের কি মতামত। যাই হোক আজকের যে ব্যাপারটা, এই জন্যই কিন্তু আজকে আমি কিন্তু অপশন ট্রেড না করে নিফটিতে গেছি। তাতে অল্প লস হলেও 1%-এর নিচে ডে ট্রেডিংয়ের লসটা এমন কোনো বড় ব্যাপার নয়, রিকভারি করে নেওয়া যায়। আচ্ছা, আরেকটা বড় ব্যাপার যেটা আমি আপনাদের সাথে বলবো, যে এবার একটু সেক্টর বা স্টকে চলে আসি। প্লিজ ভিডিওটাকে ভালো লাগলে এখনো পর্যন্ত একটু লাইক করে দিন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না। আর যারা লাইভ মার্কেটে আমার থেকে এরকমভাবে জিনিসগুলো হাতে কলমে জিনিসগুলো শিখতে চান, যে কখন রিস্ক নেব, কখন কম নেব, রিস্ক ট্রেড করলেও কিভাবে কম রিস্ক নিয়ে ট্রেড করা যায় এক্সেট্রা, এই জিনিসগুলো, কারণ দেখুন ট্রেডিংয়ে লাভ লোকসান আছেই। মানে ট্রেডিং মানে একজন সাকসেসফুল ট্রেডার সে বলবে যে আমার লস হয় না, যেটা বলে সে তার মানে সাকসেসফুল নয়। হ্যাঁ, সাকসেসের ডেফিনেশনই হচ্ছে আপনাকে খারাপ জিনিসগুলো দেখতে হবে এবং খারাপ জিনিস হজম করার ক্ষমতাটা থাকতে হবে, সেই ব্যাপারটা। তো যাই হোক, সেটা যদি হাতে কলমে শিখতে চান তাহলে নিচে এই ভিডিওর নিচে জয়েন বাটন আছে এবং আমার চ্যানেল ভিজিট করেও জয়েন বাটন পেয়ে যাবেন, ক্লিক করে জয়েন করে নিতে পারেন। আজকেও আমি লাইভ মার্কেটে ছিলাম। আচ্ছা, এইবার আসি একটা সেক্টর যেটা আমার ভালো লাগছে সব থেকে, সেইটা বলার আগে নিফটির এক বছরের রিটার্ন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি 10% রিটার্ন এক বছরে দিয়েছে। ফার্স্ট হাফে বেশ ভালো গেছিল, 26,100-তে আমাদের টপ মোটামুটি হয়ে গেছে। তারপর কিন্তু বিগত 3-4 মাস ধরে কিন্তু মার্কেট সাইডওয়েজ টু নেগেটিভ চলছে, তাই জন্যই হরে দরে রিটার্নটা 10%। যদি আপনারা কেউ ট্রেড করে মার্কেটকে বিট করতে পারেন, মানে 10%-এর উপরে যারা এক বছর রোজগার করেছেন, কনগ্র্যাচুলেশন তাদের 2024-এর, এবং আমি মনে করি যে আপনারা ভালো কাজ করেছেন। এইবার হচ্ছে সব থেকে কঠিন ব্যাপার, যেখানে এই যে লাভটা কেউ যদি 2024-এর ফার্স্ট হাফে করে থাকেন, সেই লাভটাকে প্রোটেক্ট করার কাজ, প্রোটেক্ট করাটা হচ্ছে সব থেকে কঠিন। কারণ মার্কেট টাকা দেয়, তারপর তার থেকে দ্বিগুণ টাকা আবার নিয়ে নেয়, এটাই মার্কেটের চারিত্রিক বৈশিষ্ট্য। সেই চারিত্রিক বৈশিষ্ট্যটাকে আপনি কতটা ওভারকাম করতে পারছেন অ্যাজ আ ম্যাচিউরড ট্রেডার, নিজেকে কতটা প্রোটেকশন ফেজে এখন নিয়ে আসতে পারছেন, তা সেটাই বড় খেলা দেখছেন। তাই জন্য 2024-এ যা রোজগার হয়েছিল এখন আমি প্রোটেকশন মোডে গেছি, তাই জন্য আজকে আমি অপশনটা ট্রেড না করে নিফটি বিজে গেছি। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, যখন আবার ফ্রন্ট ফুটে খেলতে হবে ঠিকই খেলবো এবং তার ভিডিও করে আপনাকে বলবো, কোনো অসুবিধা নেই, এবং কারণ তার পিছনের কারণগুলো বোঝাবার চেষ্টা করব যতটা আমি পারি। আচ্ছা, এবার সেক্টরে আসছি, যে সেক্টরটাকে আমাকে ভালো লাগছে। তার আগে এইচডিএফসি ব্যাংকটাও দেখা উচিত। মাত্র 3% এক বছরে রিটার্ন দিয়েছে, মানে নিফটিকে আন্ডার পারফর্ম করেছে। রিলায়েন্স আমার আপনার সবার প্রিয়, 4% মাত্র পজিটিভে আছে, মানে নেগেটিভে আছে, তার মানে মার্কেটকে তো আরও বাজেভাবে আন্ডার পারফর্ম করেছে।
ইনফোসিস, ইনফোসিস মানে আইটি সেক্টরের একটা পোস্টার বয় বলতে পারেন। টিসিএস এ তো একটু বড় টিকিট সাইজ হওয়ার জন্য অনেকে ট্রেড করে না, কিন্তু ইনফোসিসটাকে অনেকে করে। 26% কিন্তু রিটার্ন দিয়েছে। আর সান ফার্মা 1 বছরে 41% রিটার্ন দিয়েছে। মানে মার্কেটকে অনেক অনেক বলে বলে ওরা এই দুটো সেক্টর বলুন বিট করেছে। এবার আমি একটা সেক্টর বলবো যেটা 2025-এর ফার্স্ট কোয়ার্টার বা ফার্স্ট হাফে আমার ভালো লাগছে সেটা বলবো, কিন্তু প্লিজ ভিডিওটা পজ করে নিচে কমেন্ট করুন একটু যে যে আমি এই বছরের 2024-এর প্রথম থেকে এবং 2023-এও 2023-এর মুহূর্ত ট্রেডিংয়ের ভিডিওগুলো সব দেখুন। আমি বারবার বলেছি যদি একটা সেক্টর বা দুটো সেক্টরে আমার থাকতে হয়, আমি আইটি বীজ আর ফার্মা বীজ নিয়ে থাকতে চাই। এই কথাগুলো কিন্তু আমি বলেছিলাম। প্লিজ ভিডিওটা পজ করে একটু কমেন্ট করবেন আইটি বীজ ফার্মা বীজ, যাদের মনে আছে দুটো কথা, আইটি বীজ অ্যান্ড ফার্মা বীজ, এবং আপনার এর মধ্যে থেকে কোনো বীজ নেওয়া থাকলে সেটাও লিখবেন, এটা রিকোয়েস্ট রইল। তাহলে আমি বুঝবো যে আমি যেগুলো বলি আপনারা মনে রাখেন, কারণ আমি আরেকটা সেক্টরের কথা বলতে চলেছি আজকের ভিডিওতে 2025-এর জন্যে। তো প্লিজ এই সেক্টরটা মাথায় রাখবেন। আমি আইটি বীজ এবং ফার্মা বীজই কিন্তু বলেছিলাম, এবং কালচক্রে তখন আমি জানতাম না, ঠিকই 2024-এ যদি দুটো সেক্টর মার্কেট নিফটিকে আউটপারফর্ম করে থাকে তাহলে এই দুটো সেক্টর প্রধানত, আরও কিছু সেক্টর হয়তো আছে, পিএসইউ কিছু করেছিল কিন্তু শেষ হাফে পিএসইউ সেক্টরটা আবার একটু মুখ থুবড়ে পড়ে। কিন্তু যাই হোক, আইটি ফার্মা এই দুটো বীজ কিন্তু ভালো মতন আমাদের মুনাফা দিয়েছে মার্কেটকে বিট করার। এইবার কথা হচ্ছে 2025-এর। এতদূর যদি ভিডিওটাকে ভালো লাগে প্লিজ রিকোয়েস্ট করবো একটু লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এর আমি যে পার্ট 2 বা নতুন ভিডিও আনবো যেখানে স্টক নিয়ে আলোচনা করব তার নোটিফিকেশন যাতে আপনার কাছে চলে আসে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবার যে সেক্টরটাকে আমি মনে করছি অ্যাটলিস্ট 2025-এর ফার্স্ট হাফ বা ফার্স্ট কোয়ার্টারে ভালো করবে সেটা হচ্ছে ফার্মা বীজ। হ্যাঁ, ফার্মা, আইটির থেকেও ফার্মার উপর একটু এই আছে। আইটিটা আমি বলবো যখন একটু ট্রাম্প এসে গিয়ে ওই তার ট্যারিফের ব্যাপারগুলো একটু ক্ল্যারিফাই করবে, তারপর আমি আইটি সেক্টরের উপর আবার নতুন করে ভিউটা আমি জানাবো আপনাদেরকে। আপনারা যদি চান কমেন্ট করে জানাবেন, কিন্তু আপাতত সেটা ট্রাম্প যেহেতু এখনও আসেনি তাই জন্য আমি আমার বক্তব্যটাকে রিজার্ভ রাখছি আইটি নিয়ে। কিন্তু যে সেক্টরটাকে নিয়ে আমি 2025-এর ফার্স্ট হাফে অ্যাটলিস্ট আমি বুলিশ সেটা হচ্ছে ফার্মা সেক্টর, এবং তার মধ্যে ফার্মা বীজ। এবার ফার্মা বীজের মধ্যে জানেন আমি একটা পার্টিকুলার ফার্মা স্টক নিয়ে আমি এই করতে চাই না, বেট করতে চাই না, কারণ ফার্মা সেক্টরের স্টকগুলো খুব ভোলাটাইল। মানে বাড়লে তো বাড়ছে ঠিক আছে, একটা হঠাৎ করে একটা কি বলে পেটেন্ট পেয়ে গেল বা একটা অ্যাপ্রুভাল পেয়ে গেল, স্টকটা দেখবেন 10% বেড়ে গেছে। আবার উল্টো দিকে একটা হয়তো অ্যাপ্রুভাল পেলো না, বা একটা এফডিএ থেকে মানে ইউএস থেকে কোনো একটা স্যাংশন জারি করা হলো, স্টকটা 20% মাইনাস হয়ে গেল। এই ভোলাটিলিটিগুলো প্রচুর, তাই জন্য ইন্ডিভিজুয়াল স্টকে বেট না করে মিউচুয়াল ফান্ডের মানে সেক্টরাল মিউচুয়াল ফান্ড বা আইটি বীজ বা মানে ফার্মা বীজ বা ফার্মা ইন্ডেক্স ফান্ড এইগুলোর উপর আমার বিশ্বাসটা বেশি, তাই জন্য ফার্মা বীজের আমি নাম বলি। মানে ফার্মা বীজ হচ্ছে নিপন ইন্ডিয়ার ফার্মার ইন্ডেক্সকে ভিত্তি করে যে ইটিএফটা আছে বাজারে তাকেই ফার্মা বীজ বলে। ফার্মা তারপর BWS, এই ফার্মা বীজের উপর কিন্তু আমার মোটামুটি নজর আছে এবং ভালো লাগছে বলে আমার মনে হয়। আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, মানে এর জন্য যে আপনারা কালকে গিয়ে ফার্মা বীজ কিনে নেবেন তাও বলছি না, একদমই না। আমার মনে হচ্ছে যেন আরেকটু এই যে এখন কনসলিডেশন করছে এরপর মনে হচ্ছে যেন আবার একটু বাড়ার দিকে যেতে পারে। সান ফার্মার কেন বলছি, কারণ ফার্মা বীজের মধ্যে ম্যাক্সিমাম ওয়েটেজ যদি দেখেন এই সান ফার্মারই আছে। যেমন আইটি বীজে ইনফোসিস আর টিসিএস, তেমন ফার্মা বীজের রাজা বলুন রানী বলুন হচ্ছে এই সান ফার্মা। তো সান ফার্মার স্টকটাকে মনে হচ্ছে এরপর উপরে যেতে পারে কনসলিডেশন ফেস করার পর, তাই জন্য ফার্মা বীজের উপর একটু নজর রাখা যেতে পারে 2025-এ এই সেক্টরটার উপর অ্যাটলিস্ট ফার্স্ট হাফে ভালো লাগছে। আইটি বীজ কি সেটা একটু ট্রাম্প আসুক তারপর আবার জানাবো। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো, আপনাদের কমেন্ট আশা করছি, তার সাথে সাথে ভালো লাগলে লাইক করে দেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।